हो गए, कमल के निशान पर बटन तो जरूर दबाना। चुनाव आयोग ने सीएपीएफ की पूरी व्यवस्था की है और चुनाव के बाद भी 60 दिन तक सीएपीएफ बंगाल में ही है। 294 আসনের এই মহাযুদ্ধে পাল্লা কার দিকে? মমতা বন্দ্যোপাধ্যায় কাল কি পারবেন তার দুর্ভেদ্য দুর্গ রক্ষা করতে, নাকি অমিত শাহের 120 ফর্মুলা ওলটপালট করে দেবে সমস্ত হিসেব? আজকের এপিসোডে আমরা ব্যবচ্ছেদ করব সেই গোপন রণকৌশলের, যা ঠিক করে দেবে 2026-এ নরেন্দ্র মোদীর ভাগ্য আর বাংলার ভবিষ্যৎ। নমস্কার, আমি মধুরিমা ভৌমিকা, দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। আজ রাত পোহালেই কাল পশ্চিমবঙ্গের শেষ দফায় 142টি আসনে ভোট গ্রহণ। বাংলা দখলে বিজেপি এতটাই আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী মোদী প্রচারের শেষ লগ্নে বলে গেলেন, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি আসবই। এটা প্রধানমন্ত্রী বলছেন গঙ্গার পূর্ব পারে ব্যারাকপুরের জগদ্দলে দাঁড়িয়ে। ঠিক একই সময় গঙ্গার পশ্চিম পারে চন্দননগরের রোড শো থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন ভয় পাওয়ার দিন শেষ। তিনি জানালেন ফলাফল বেরোনোর পর আরো 60 দিন বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তার এই ঘোষণা শুনে হাততালিতে ফেটে পড়ল জনতা। যদি ক্ষমতা দখলের ব্যাপারে তারা এতটাই প্রত্যয়ী, তাহলে দলের কার্যকর্তাদের বরাভয় দিতে হলো কেন? তাকে অভয় বাণী শোনাতে হলো যে ভোট মিটে গেলেও আরো 60 দিন বাংলায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রচারে অমিত শাহ জলের মতন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূলের দাপুটে নেতা কর্মীদের তারা রেয়াত করবে না। সবচেয়ে বড় ট্র্যাজেডি কোথায় জানেন? নির্বাচন কমিশন বুক ঠুকে বলেছিল এবার হবে ইতিহাসের সবথেকে শান্তিপূর্ণ ভোট, অথচ প্রচারের শেষ দিনেও আমরা দেখলাম ঝরল রক্ত, ভাঙচুর চলল। তৃণমূলের সাংসদের গাড়ি থেকে শুরু করে সাধারণ কর্মী রেহাই পেল না কেউ। অমিত শাহ যেভাবে শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গি ধরে রেখেছেন, তাতে একটা বিষয় স্পষ্ট, দিল্লি এই নির্বাচনটাকে শুধু জেতার জন্য লড়ছে না, তারা লড়ছে বাংলার রাজনৈতিক মানচিত্রটাকে আমূল বদলে দিতে। বঙ্গ রাজনীতিতে একটা অদ্ভুত সমীকরণ কাজ করে, যার হাতে ক্ষমতা তার হাতেই ভয় দেখানোর চাবিকাঠি। দিল্লি এবার এখানেই পাল্টা খেলছে। বাংলা জিততে হলে মানুষের মন থেকে এই ভয় নামক ভূতটাকে তাড়াতে চাইছে, তাই তারা পাল্টা পেশি শক্তি আর কেন্দ্রীয় বাহিনীর দাওয়াই দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো কতদিন, কত পুলিশ বা কত বাহিনী দিয়ে একটা রাজ্যের মানুষের মজ্জাগত রাজনৈতিক হিংসা রক্ষা সম্ভব? অমিত শাহ সরাসরি বলছেন ভয় পাবেন না, ভোট দিতে যান। ওই গুন্ডাদের ভয় পাওয়ার দিন শেষ। 2021-এ রীতিমতো ঝাঁপিয়ে পড়েও 100 গন্ডি পার করতে পারেনি বিজেপি, তাই এবার লিটারালি মরিয়া। বাংলার রাজনীতির রক্তমাখা পরম্পরা নতুন নয়। কংগ্রেস আমলে 72 থেকে 77 সিদ্ধার্থ শঙ্কর রায়ের জামানা। তার আগে নকশালবাড়ি আন্দোলনের সেই অশান্ত দিনগুলোর কথা ভাবুন। জ্যোতি বসুর ক্যাডার রাজ, মরিচ ঝাঁপি, সাইবাড়ি, বিজন সেতু, তারপর বুদ্ধদেব জামানায় নন্দীগ্রাম, সিঙ্গুর থেকে নানুর, সুচপুর থেকে নেতাই। সেই সমস্ত রক্তক্ষয়ী ইতিহাসকেই এত সহজে ভোলা যায়? বামপন্থীদের সেই ক্যাডার রাজ্যের ঘরানাকেই যেন আরো শক্তিশালী করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের একচ্ছত্র আধিপত্য কায়েম করেছেন। পঞ্চায়েত থেকে সংসদ, ক্ষমতার 4 স্তম্ভই এখন তৃণমূলের কবজায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জমাটবদ্ধ শক্তিকে ভাঙতে এবার দিল্লি পুরো দস্তুর ওয়ার মুডে নেমেছে। এর আগে ভারতের আর কোনো রাজ্যে কোনো নির্বাচনে এত বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। লড়াইটা যেন হয়ে দাঁড়িয়েছে পেশি শক্তি বনাম কেন্দ্রীয় শক্তির এক মহাযুদ্ধ। মমতা লড়ছেন তার ক্যাডার আর নিজের তৈরি করা সাম্রাজ্য বাঁচাতে, আর মোদী শাহ জুটি লড়ছেন সেই সাম্রাজ্যের দেওয়াল গুড়িয়ে দিতে। মাঝখানে দাঁড়িয়ে বাংলার মানুষ প্রহর গুনছে 4 মের পর পরিস্থিতি শান্ত হবে নাকি নতুন কোনো অস্থিরতার সূচনা হবে। 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মানে রাফলি 2.5 লক্ষ সিএপিএফ জওয়ান। ভাবুন একবার, একটা রাজ্যের ভোটে এত বড় ফৌজ মোতায়েন হচ্ছে, অথচ প্রচারের শেষ দিনেও রক্তপাত থামছে না। কালকের 142টি আসন কলকাতা এবং লাগোয়া হাওড়া জেলা।
কলকাতার দুপাশে ২ পরগনা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, সবটাই একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা। কলকাতা মহানগর কিংবা শিল্পাঞ্চল, সব জায়গায় তৃণমূলের সংগঠন একটা পাথরের দেওয়ালের মতন দাঁড়িয়ে। গ্রামের মুখিয়া তাদের, তার উপরে পঞ্চায়েত প্রধান তাদের, তারপর বিধায়ক তাদের এবং শেষে সাংসদ তাদের। এই যে নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত একটা আস্ত অর্গানাইজেশন, একে কি সে ভয় থেকে মুক্তির আশ্বাস দিয়ে ভেঙে ফেলা সম্ভব? বাংলার প্রশাসনিক নারী নক্ষত্র যারা গত 15 বছর ধরে নিয়ন্ত্রণ করছেন, সেই অফিসারদের উপরও কিন্তু এবার কোপ পড়েছে। নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণার পর থেকে প্রায় 103 জন আইএএস এবং আইপিএস অফিসারকে সরিয়ে দিয়েছে। এমনকি ভোটের 3 দিন আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ডায়মন্ড হারবার সংসদীয় এলাকায় 6 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। দিল্লির যুক্তি খুব সহজ, নিরপেক্ষ নির্বাচন করতে হলে আগে প্রশাসনের ভেতরকার তৃণমূল ঘনিষ্ঠ ছায়া সরাতে হবে। নিরাপত্তা বাহিনীর এই বিশাল উপস্থিতি হয়তো বুথে শান্তি আনবে, কিন্তু মানুষের মনের ভেতরে সেই অর্গানাইজেশন কি ভাঙতে পারবে? এটাই বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় জয়রথ ছুটছে, এটা যেমন সত্যি তেমনই সত্যি সেই রথ থামাতে দিল্লির নানান ফন্দি ফিকির। এমন কারসাজি স্বাধীন ভারতের নির্বাচনী ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। বিধানসভা হোক বা লোকসভা, বেঙ্গল ইলেকশন এখন প্রায় গিনেস বুক অফ রেকর্ডসে নাম তোলার মতন পর্যায়ে চলে গেছে। গতকাল প্রচারের শেষ পর্বে প্রধানমন্ত্রী মোদী বলে গেলেন, নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি আসবেনই। প্রশ্ন হলো, ভোটের ফল বেরোনোর আগেই এই পাহাড় প্রমাণ আত্মবিশ্বাস কি নিছকই রাজনৈতিক হুঙ্কার, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? দিল্লি যাই বলুক, যারা নিরপেক্ষ বিশ্লেষক বা যারা একদম নিচু তলায় কাজ করছেন, তাদের ফিডব্যাক কিন্তু অন্য কথা বলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে দৌড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই এগিয়ে। প্রথম দফায় যে 152টি আসনে লড়াই হয়েছে, সেই লড়াই মমতার জন্য কঠিন থাকলেও সেখানেও তিনি যথেষ্ট ভালো ফল করেছেন। আর কাল 29 তারিখ যে 142টি আসনে ভোট হতে যাচ্ছে, সেটা তো মমতার অঘোষিত দুর্গ। তা সত্ত্বেও একটা খটকা থেকেই যাচ্ছে। এই যে রাষ্ট্রীয় শাসকের গুজরাট লবির কথা বারবার উঠে আসছে, তারা কখন কি চাল চালবে সেটা আজ করা বড় বড় ঝানু রাজনীতিবিদের পক্ষেও অসম্ভব। নাম প্রকাশ করা যাবে না এই শর্তে একজন অত্যন্ত বিশিষ্ট প্রবীণ সাংবাদিক তার নিজস্ব ক্যালকুলেশন থেকে আমাদের জানিয়েছেন, তার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হলো বিজেপি 82 থেকে 112টি আসন পাবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবার 200 পার করতে পারবে না, তবে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলার প্রবল সম্ভাবনা। ওই বিশিষ্ট সাংবাদিকের হিসেব বলছে, তৃণমূল 156 থেকে 168, এমনকি 170 পর্যন্ত আসন পেতে পারে। এবার বামেরা খাতা খুলতে পারে, তারা পেতে পারে 3 থেকে 5টি আসন। আর কংগ্রেসও খাতা খুলে খুব বেশি হলে পেতে পারে 10টি আসন। তার মানে আপাতত অ্যাডভান্টেজে মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই একটা বড় কিন্তু রয়েছে, কিন্তু মানে 40 আসনেই লুকিয়ে রয়েছে এবার প্রত্যাবর্তন অথবা পরিবর্তনের প্রাণ ভোমরা। কারণ এই 40টি আসনে লড়াই হবে একদম কাটায় কাটায়। এই 40টি আসনে জয় পরাজয় নির্ধারিত হতে পারে মাত্র 500 বা 1000 ভোটে। ফলে এই 40 আসনকে বলা হচ্ছে টস আপ কয়েন। যেমন ধরুন, উত্তরবঙ্গের ময়নাগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, কালচিনি, সিতাই, তুফানগঞ্জ, দিনহাটা, নাটাবাড়ি, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, কুমারগ্রাম, ফাঁসি দেওয়া, মাটিগাড়া, নকশালবাড়ি। 21-এ বিজেপি এই সমস্ত আসনে এগিয়েছিল, তবে নড়বড় মার্জিনে। একইভাবে দক্ষিণবঙ্গে হরিণঘাটা, চাকদা, কল্যাণী, বাগদার মতন আসনে এবার 1 থেকে 1.5% সুইং পাশা উল্টে দিতে পারে। আবার অন্যদিকে জঙ্গলমহল এবং পশ্চিমাঞ্চলের 8টি আসন, যেমন বিনপুর, রায়পুর, শালবনী, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বান্দোয়ান, বলরামপুরে 21-এ তৃণমূল বিজেপির হাত থেকে রিকভার করেছিল বটে, তবে ব্যবধান খুব কম ছিল। একইভাবে ডোমপুর, জগৎবল্লভপুর, উদয়নারায়ণপুর, আমতা, তারকেশ্বর, আরামবাগ, পাথর প্রতিমা সামান্য সুইং হলেই এই সমস্ত আসন উল্টে যেতে পারে। 24-এর লোকসভা ভোটেও এই 40টি আসনে সুইং সিগন্যাল ছিল। এরপর রয়েছে নদিয়া এবং উত্তর 24 পরগনার 10টি আসন, যেমন হরিণঘাটা, চাকদহ, কল্যাণী, বাগদা,
বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, হাবড়া এবং অশোকনগর কিছুটা মেরুকরণ হলেই বিজেপি বাজিমাত করে দিতে পারে। মোট কথা এই 40টি সিটের মধ্যে অমিত শাহ যদি কোনোভাবে 10 থেকে 12টি আসন ছিনিয়ে নিতে পারেন আর বিজেপি স্কোর যদি 120-র ঘরে পৌঁছে যায় তবে কিন্তু খেলা ঘুরে যেতে পারে। তখন আমরা মধ্যপ্রদেশে কমলনাথের সাথে যা হতে দেখেছি কিংবা মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের সঙ্গে যা হতে দেখেছি সেই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি পশ্চিমবঙ্গেও হতে পারে। আজই হয়তো হবে না, কিন্তু 6 মাস বা 1 বছর পরে হতে পারে। যদি বিজেপির সেই এজেন্ডা সফল হয় তবে আশ্চর্যের কিছু নেই যদি আমরা বাংলায় মহারাষ্ট্র বা হরিয়ানার সেই চেনা নাটকের পুনরাবৃত্তি দেখি। তৃণমূলের শীর্ষ নেতারাও এই নিয়ে আশঙ্কায় ভুগছেন। তৃণমূলের অন্দরে যেটুকু খবর আমরা পেয়েছি, তৃণমূল নেতৃত্ব মনে করছেন দিল্লি চাইছে লড়াইটাকে এমন জায়গায় নিয়ে যেতে যেখানে খেলাটা সির্ফ ইভিএম এ শেষ হবে না, বরং শুরু হবে ইভিএম খোলার পর। মমতা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন ঘাঁটি যতই শক্ত থাকুক, দ্বিতীয় দফার এই লড়াই তাদের জন্য মোটেও কেক ওয়াক হচ্ছে না। এখানেই উঠছে সব থেকে বড় এবং বিতর্কিত প্রশ্ন, নির্বাচন কমিশন আর বিজেপির এই যে একটা অদৃশ্য যৌথ মেশিনারি কাজ করছে বলে অভিযোগ উঠছে, তারা কি দ্বিতীয় দফায় আদৌ মমতাকে সেই নির্ণায়ক 50 থেকে 80টি আসনে জিততে দেবে? তৃণমূল নেতৃত্ব এটা ধরেই রেখেছেন যে মাঠে খেলা হলেও আম্পায়ার শেষ মুহূর্তে হঠাৎ খেলার নিয়মে কোনো বড়সড় পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। জয়ের ব্যাপারে নিশ্চিত থাকলেও তৃণমূল নেতৃত্ব আসলে অমিত শাহের মর্জির উপর ভরসা রাখতে পারছেন না। লড়াইটা যখন নেক টু নেক হয়, আসল কারসাজি যে তখনই শুরু হয়। একটা কথা রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, বিজেপি যদি কোনোভাবে 115 থেকে 120টি আসন পেয়ে যায় তবে মমতার 150 কিংবা 160টি আসন পেয়েও সরকার গড়াটাও খুব একটা স্বস্তির হবে না। মহারাষ্ট্র বা কর্ণাটক কিংবা মধ্যপ্রদেশ আমরা দেখেছি কিভাবে চলন্ত সরকার ফেলে দিয়ে তা বিধায়ক ভাঙিয়ে গদি দখল করা হয়েছে। বিজেপির রণকৌশল হলো যেভাবেই হোক 120-র ঘরে পৌঁছানো, বাকিটা ম্যানেজ করার জন্য তাদের হাতে অনেক অস্ত্র আছে। তবে এই পুরো সমীকরণে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে বাম এবং কংগ্রেস। তারা যত বেশি ভোট কাটবে বিজেপির জয়ের রাস্তা তত বেশি প্রশস্ত হবে। অর্থাৎ লড়াইটা শুধু তৃণমূল আর বিজেপির নয়, লড়াইটা হলো কে কার ভোট ব্যাংকে কতটা ভাঙন ধরাতে পারে তারও। রাহুল গান্ধী থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সবাই বিজেপির চেয়ে তৃণমূলকেই বেশি আক্রমণ করছেন। রাহুল গান্ধী সরাসরি বলছেন বাংলায় তাদের কর্মীর খুনের জন্য তৃণমূলই দায়ী। বিজেপি এই গেম প্ল্যানটাই সাজিয়েছে। তারা জানে বিরোধী ভোট যত বেশি ভাগ হবে তাদের জয়ের পথ তত মসৃণ হবে। যদিও ভোট পণ্ডিতদের বড় অংশের দাবি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল ব্যবধানে জিতবেন। যদিও তারাই বলছেন যে দিল্লির পর্বত সমান বাধা বিঘ্ন পেরিয়ে মমতা যদি সরকার গড়েও ফেলেন তাহলেও শান্তিতে ঘুমোতে পারবেন না, কারণ বিজেপির হাতে কেন্দ্রের ক্ষমতা আছে। আজ না হোক 6 মাস বা 1 বছর পরে তারা যে কোনো ভাবে পরিস্থিতি ম্যানিপুলেট করতে পারে। আমরা মহারাষ্ট্রে যা দেখেছি, কর্ণাটকে যা দেখেছি, সেই একই ফর্মুলা বাংলাতেও প্রয়োগ হওয়ার প্রবল আশঙ্কা থাকছে। ভোটের মুখে যেমন তৃণমূল নেতা মন্ত্রীর ঘরে কেন্দ্রীয় এজেন্সির ঘন ঘন হানা চলছে, নির্বাচনের পরেও সেই একই চাপে তৃণমূল বিধায়কদের কাবু করার চেষ্টা হতে পারে। বিরোধী বিধায়কদের পুরনো কঙ্কাল বের করে এনে তাদের ভয় দেখিয়ে বা টোপ দিয়ে নিজেদের শিবিরে টেনে আনা। বিজেপির কাছে এই শিল্প এখন নখদর্পণে। একটা কথা মনে রাখবেন, বাংলার এই নির্বাচন শুধু মমতার অস্তিত্বের লড়াই নয়, এটা নরেন্দ্র মোদীর জন্য অ্যাসিড টেস্ট। কেন বলছি? এত অগাধ টাকা খরচ করে 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী নামিয়ে নির্বাচন কমিশনকে কার্যত ব্যবহার করেও যদি বিজেপি বাংলায় হারে তবে 2029-এর লোকসভার বৈতরণী পার হওয়া মোদী শাহ জুটির জন্য অসম্ভব হয়ে পড়বে। 2, রাজনৈতিক সুনামি ঘটে যাবে। এই একটা রাজনৈতিক পরিবর্তনের যে ঝড় বাংলা থেকে শুরু হবে তা পুরো দেশকে ওলটপালট করে দিতে পারে। বাংলায় হারলে 2026-এই নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের আসনও টলে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ। এত ম্যান পাওয়ার, এত এজেন্সি আর দেদার টাকা বিলিয়েও যদি শেষ আসি মমতা হাসেন তবে বুঝতে হবে ভারতের রাজনীতিতে এক বিশাল বড় পালাবদল আসতে চলেছে। তাই 4 তারিখের ফলাফল শুধু বিধানসভার নেতা ঠিক করবে না,
ঠিক করে দেবে আগামী দিনের ভারতের ভাগ্য। অর্থনীতির টালমাটাল অবস্থা থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি, সব মিলিয়ে মোদী সরকারের উপর চাপ এখন পাহাড় প্রমাণ। এমন কিছু ফাইল বা নথির কথা বারবার উঠে আসছে, যেগুলোতে মোদিজি স্পর্শকাতর জায়গা আটকে রয়েছে বলেই রাজনৈতিক গুঞ্জন। সেই ফাইলগুলো যদি জনসমক্ষে আসে বা আন্তর্জাতিক চাপ আরো বাড়ে, তবে বাংলার পরাজয় হবে কফিনের শেষ পেরেক। তাই বাংলার এই নির্বাচনের ফলাফল শুধু নবান্নের ভবিষ্যৎ লিখবে না, একই সঙ্গে ঠিক করে দেবে দিল্লির 7 নম্বর লোককল্যাণ মার্গের ভবিষ্যৎ। সবশেষে পর্দার পেছনের এই নোংরা রাজনীতির খেলা থেকে সরে এসে বাস্তব জমিতে দাঁড়িয়ে আপনাদের কাছে দুটো নগ্ন সত্য প্রশ্ন রেখে যেতে চাই। প্রথম প্রশ্ন, গণতন্ত্রে যদি বন্দুকের নলই মানুষের নিরাপত্তা আর আনুগত্য ঠিক করে দেয়, তবে সাধারণ মানুষের মতামতের মূল্য থাকলো কোথায়? দ্বিতীয় প্রশ্ন, দিল্লি হোক বা কলকাতা, যে শাসকেরাই ক্ষমতায় আসুক না কেন, গত 1 দশকে কি সাধারণ মানুষের জীবনে মৌলিক সংকটগুলো এক চুলও কমছে, নাকি সে ভয় আর প্রতিশোধের রাজনীতিকে পুঁজি করেই টিকে রয়েছে আজকের মসনদ? বেদনাদায়ক সত্যিটা হলো, এই লড়াই যতটা না মানুষের অধিকারের, তার চেয়ে অনেক বেশি নেতাদের অস্তিত্ব রক্ষার। 4 মে হয়তো কোনো এক পক্ষ জয়োল্লাস করবে, আবির উড়বে, কিন্তু সাধারণ মানুষ কি জিতবে, নাকি আবারও ক্ষমতার এই জাতাকলে পড়ে পিষ্ট হবে আমার আপনার মতন সাধারণ মানুষের ন্যূনতম চাওয়া পাওয়া? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।